সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছে আমি সাদ হাবিব সেতু। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার এবং অর্থনীতির সর্বশেষ খবরাখবর। শুরুতে একটি আলোচনা রয়েছে, তবে তার আগে একটু আমরা চেষ্টা করব পুঁজিবাজারের খোঁজ খবর জানাতে। এবং আজকে আমাদের যে আলোচনা রয়েছে সেই আলোচনায় যুক্ত হবার কথা রয়েছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তিনি আমাদের সাথে যুক্ত দেবেন। দর্শক, ২১শে বিজনেসের অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। কিন্তু আমরা শুরুতেই আলোচনায় যেতে চাচ্ছি। মাহফুজুল হক শাহ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনাকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের আয়োজনে। একদম শুরুতে জানতে চাই যে এই মুহূর্তে সার্বিকভাবে পুরো দেশের চিন্তা ভাবনা সব কিছু আসলে জ্বালানিতে নির্ভর এবং চট্টগ্রামের দিকে তাকিয়ে রয়েছে, বন্দরের দিকে তাকিয়ে রয়েছে। কি অবস্থা দেখছেন বন্দরের ব্যবসায়ী হিসেবে সেখানকার সরবরাহ ব্যবস্থাপনার? আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে স্বাভাবিকভাবেই দেশের সবার কাছে একটা চিন্তার বিষয়, যেটা হচ্ছে আমাদের জ্বালানির কি অবস্থা। যেহেতু আমাদের জ্বালানির একটা বৃহৎ একটা অংশ মধ্যপ্রাচ্য থেকে সাপ্লাই হয়ে থাকে, সেটা ক্রুড ফর্মে হোক বা রিফাইন্ড ফর্মে হোক। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার কথা সেটা কিন্তু টিকেই আছে। এখানে একটা বিষয় কাজ করেছে, সেটা হচ্ছে আমাদের বিপিসি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় অদূরদর্শিতার কারণে একটা গুজব সৃষ্টি হয়েছে। কিছু, এটা কি বলবো, দেশের যারা ভালো চায় না ওনারা এই গুজবটা সৃষ্টি করেছেন এবং আমাদের সাধারণ মানুষ এই গুজবে কান দিয়ে এই গুজবটাকে বিশ্বাস করে দেশে একটা অচলাবস্থা সৃষ্টির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেটা কারণটা হচ্ছে বিশেষ করে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পাওয়া যাবে না, বিভিন্ন ধরনের গুজব। আসলে যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে জ্বালানিগুলি মজুদ থাকার কথা 30 থেকে 35 দিনে, সেটা কিন্তু মজুদ আছে এবং যেগুলি আসার কথা পাইপলাইনে আছে সেগুলি কিন্তু আসছে। আশা করি যুদ্ধ পরিস্থিতি যদি 2-4 দিনের মধ্যে একটু ডেভেলপ হয়, তাহলে কিন্তু হয়তো আমাদের সরবরাহ ব্যবস্থায় বাকি যেই জ্বালানিগুলি পথে আছে ওগুলো কিন্তু সঠিক সময় আমরা পেয়ে যাব। এখন একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সব জ্বালানি কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে না। আমাদের ফিনিশ ফর্মে কিছু জ্বালানি আছে, যে জ্বালানিগুলি আসে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। এই বিষয়টাও কিন্তু একটু জানা দরকার। তো এই বিষয়গুলি আমাদের বিপিসির পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সঠিকভাবে জানানো হয়নি বলে মানুষের কাছে একটা রং মেসেজ গিয়েছে এবং যেটা সুযোগ নিয়ে এখানে একটা অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এখনো যদি আপনি দেখুন, ওই পেট্রোল পাম্পের যে সংকটটার কথা বলছে, আপনি শুনলে খুব আশ্চর্য হবেন। পেট্রোল এবং অকটেন, বিশেষ করে অকটেনটা আমাদের দেশে প্রয়োজন হয় 4 থেকে 5 লাখ টন। এই অকটেনটা কিন্তু আমাদের দেশের প্রস্তুত হয়। এই অকটেনের যে কাঁচামাল আছে সেটা কন্ডেন্সার দিয়ে আমাদের গ্যাস ফিল্ড থেকে যে তলানিগুলি পাওয়া যায় সেখান থেকে কিন্তু উৎপাদন হয় এবং সেটা আমাদের অলমোস্ট 95% পেট্রোল এবং অকটেনের যে ডিমান্ডটা সেটা ফুলফিল করে। এই বিষয়টা আমাদের বিপিসি থেকে বা আমাদের খনিজ সম্পদ মন্ত্রণালয় বা পেট্রোলিয়াম মিনিস্ট্রি থেকে জনগণকে জানাতে পারে নাই, যার কারণে গিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এই জায়গায় আমরা যেটা মনে করছি, দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি এই মন্ত্রণালয়টা বিভিন্ন ধরনের আপনার করাপশনে ভরপুর। এইখানে যে মন্ত্রণালয়ের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি আছে ওরা সবাই কিন্তু বিভিন্ন ধরনের করাপশনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছে। আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো অতি সত্বর এই মন্ত্রণালয়টাকে ঢেলে সাজিয়ে এবং জনবান্ধব করে এবং কিভাবে এই মন্ত্রণালয় যে কাজ করবে জনগণের আকাঙ্ক্ষার উপর, সে বিষয়ে যেন ওনাদেরকে ওয়াকিবহাল করা হয় বা ওনাদেরকে ট্রেন করা হয়। আদারওয়াইজ এই মানদাতার আমলের সিস্টেম দিয়ে বর্তমানে এই মন্ত্রণালয়গুলি যে বিপিসি পরিচালনা করা হচ্ছে সেটার মাধ্যমে আমাদের জনসাধারণের আশাকাঙ্ক্ষা বা দেশের যে ডিমান্ড সেটা কোনোদিন ফুলফিল করা যাবে না। তো সুতরাং আমরা যেটা মনে করছি, বর্তমানে আমাদের যে স্বস্তিদায়ক অবস্থায় আমরা আছি, হ্যাঁ, ভবিষ্যতের জন্য আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। যদি এই যুদ্ধ যদি আরো বেশি লিঙ্গার হয় এবং অন্যান্য যে অপচয়গুলি আছে সেগুলিকে আমাদের রোধ করতে হবে। আরেকটা বিষয় এখানে আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের অপচয়ের দিক দিয়ে আমাদের সরকারি যে যানবাহনগুলি আছে মন্ত্রণালয় থেকে শুরু করবো অন্যান্য জায়গায়, সেগুলিতে কি ধরনের মিসইউজ হয় সেটাকে যদি আমরা 20% যদি কমিয়ে আনতে পারি, তাহলে আমাদের জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে একটা বড় ধরনের পদক্ষেপ হবে বলে আমরা মনে করছি। তো
সুতরাং জি, আমি একটু থামিয়ে দিতে হচ্ছে, মানে দুইটা জিনিস আপনার কাছে পরিষ্কার হতে চাই। প্রথমত হচ্ছে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো ধরেন আমরাও গত কয়েকদিন ধরে রিপোর্টে দেখছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি নিশ্চয়ই পেট্রোল পাম্পের আশেপাশে দেখছেন, সেইখানে পেট্রোল পাম্পে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের ডিপো থেকে সরবরাহ দেওয়া হচ্ছে না। ডিপোগুলো আসলে বড় বড় ব্যবসায়ীদের হাতে, তারা আবার সরকারি রিফাইনারির সাথে যুক্ত। তেলের ব্যবসা চাইলেই তো আর কেউ করতে পারে না, এটা সরকারের সাথে একটা বড় ইনভলভমেন্টের ব্যাপার রয়েছে। তাহলে যদি সাপ্লাই চেনে যদি আপনি যে চাহিদার কথা বলছেন বা আপনি যে বাস্তবতার কথা বলছেন সেটি আমরাও মানছি, কিন্তু এই যে ডিপোতে গেলে তেল পাচ্ছেন না লোকাল পাম্পের যারা রয়েছেন তারা, এই কারণেই তো আসলে যারা একদম ক্ষুদ্র পর্যায়ে ধরেন একটা মোটরসাইকেল আলা যার হয়তো বা 3 লিটার তেল লাগে, সে ভয়ে 6 লিটার বা 9 লিটার নিচ্ছে, সে তো পাম্পে যে পাচ্ছে না, এই জন্যই তো সে নিচ্ছে। গুজব আছে, সেটা আমরাও মানছি, কিন্তু এই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আসলে মূল ত্রুটিটা আপনি কোথায় দেখছেন? না, আপনি মনে হয় আমার বক্তব্য খেয়াল করেন নাই, আমি বিপিসি কে কিন্তু দোষারোপ করেছি। আপনি একটা জিনিস ভুল করছেন, এটা ভুল তথ্য। ব্যবসায়ীরা কোনোদিন এই যে পেট্রোলিয়াম এই বিপণন কাজে কিন্তু কোনো বড় বড় ব্যবসায়ী নাই, এটা কিন্তু আপনার ভুল ধারণা। বাংলাদেশে পেট্রোলিয়াম গুলিকে বিপণন করা হয়, সরবরাহ সিস্টেমকে কন্ট্রোল করছে 3টা কোম্পানি, পদ্মা, মেঘনা, যমুনা। এটা টোটালি 100% গভর্নমেন্ট। আর ইস্টার্ন রিফাইনারি থেকে এগুলি প্রোডাকশন করা হয়, 15 লাখ টন এখানে পরিশোধন করা হয়। যদিও বা আমাদের টোটাল ডিমান্ড হচ্ছে 65 থেকে 70 লক্ষ টন। তাহলে পরে এটা ব্যক্তি পর্যায়ে যে কোম্পানিগুলি আছে সেগুলি আছে কিছু কন্ডেন্সার থেকে অকটেন উৎপাদন করে করে আবার বিপণন করে কিন্তু বিপিসি। তো টোটাল ব্যবস্থাপনাটা হচ্ছে সরকারের আন্ডারে, বিপিসির আন্ডারে। এখানে ব্যবসায়ীদেরকে দোষারোপ করবেন না। এখানে ওকে, আমি জিনিসটা জানি, আপনার কাছ থেকে একটু ক্লিয়ার করায় নিলাম। আমি বললে জিনিসটা একরকম দেখায়, এই জন্য আপনার কাছ থেকে আমি বিষয়টা ক্লিয়ার করে নিলাম যে এই আসলে ভুল কাজটা বিপিসির কাছে আছে। এবার একটু আপনি একটু জনগণকে বোঝানোর চেষ্টা করেন বা আমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে আমাদের যে চাহিদার যে তেল, এটা কি পুরোটাই মধ্যপ্রাচ্য থেকে আসে? মানে বিষয়টা কি এরকম যে হরমুজ প্রণালীর উপরই নির্ভর করে? আপনি বলেছেন সেটা যে সবটাই হরমুজ প্রণালীতে আসে, বিষয়টা এমন না, কিন্তু আসলে আমাদের তেলের উৎসগুলো কোথায়? মানে আর বাকি তেলের উৎসগুলো, মানে এত ক্রাইসিস আমরা ইরানকে দেখিয়ে দেখাচ্ছি, আসলে আমাদের তেলের সবচেয়ে বেশি মানে আমরা সরবরাহ করি কোথা থেকে? আসল বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাকে। সেটা হচ্ছে আমাদের টোটাল যে ডিমান্ড আছে তেলের, বিভিন্ন টাইপের তেল আছে, পেট্রোল, অকটেন, ডিজেল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল, টোটাল সবকিছু মিলে আমাদের বছরে 65 লক্ষ থেকে 70 লক্ষ টনের আমাদের ডিমান্ড আছে। তার মধ্যে আমাদের যেগুলা র ফর্মে যে তেলগুলি আছে, ক্রুড অয়েল, সেটা আসে 15 লক্ষ টন, যেটা ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামে আমরা রিফাইন করে থাকি। রিফাইন করে ওখান থেকে আপনার বিপণন করে থাকি। আর যে প্রায় 50 থেকে 55 লক্ষ টন যেই তেলগুলি আসে সেগুলি কিন্তু রিফাইন ফর্মে আসে, রিফাইন হয়ে আসে। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই যে 50 থেকে 55 লক্ষ টন যে রিফাইন ফর্মে আসে সেগুলি কিন্তু আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইভেন কি চায়না, ইভেন ফ্রম ইন্ডিয়া, এগুলো বিভিন্ন জায়গা থেকে এনে কিন্তু আমরা এটা এই টোটাল ইম্পোর্টটাকে আমরা ফুলফিল করে থাকি। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, আমাদের রিফাইন ক্যাপাসিটি বাড়াই নেয় কেন? 1968 চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি 15 লক্ষ টন ক্যাপাসিটি নিয়ে রিফাইনিং শুরু করেছে। আজকে গত 67 বছরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরে আজকে পর্যন্ত আমরা এখানে 1 টনও কিন্তু রিফাইন ক্যাপাসিটি আমরা বাড়াইতে পারি নাই। এটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় ব্যর্থতা। এটা বিভিন্ন সরকার, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এখানে ক্ষমতায় ছিল, আমরা দেখেছি। যেহেতু এটা একটা গোল্ড মাইন, এখানে দুর্নীতি করার, এখানে এটা থেকে টাকা কামানোর অবৈধভাবে অনেক সুযোগ আছে। সেই জন্য মন্ত্রণালয় সবসময় এবং পলিটিক্যাল ইনভলভমেন্টে ছিল, যারা এই ব্যাপারে কোনো একটা কম্প্রিহেন্সিভ সিদ্ধান্ত গ্রহণ করে নাই আমাদের রিফাইনারির ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে। যাও 2011 সালে 30 লক্ষ টন ক্যাপাসিটি বাড়ানোর জন্য আরেকটা রিফাইনারি করার কথা ছিল, সেটা কিন্তু আলোর মুখ দেখে নেই আজ পর্যন্ত। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, তাহলে পরে মধ্যপ্রাচ্য থেকে আমাদের কি আসে? ক্রুড ফর্মে যে 15 লক্ষ টন, ওটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে। সেটা ইউএই, কুয়েত, কাতার, সৌদি আরব, বিভিন্ন সোর্স থেকে আসে। আর যে বাকি যেই আমাদের যেই রিফাইন ফর্মে যে অয়েলগুলি আমরা পাই, সেটা হচ্ছে কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ থেকে আসে। এখন পরিমাণটা চুলচেরা বা বিশ্লেষণ করা সম্ভব না, কিন্তু সমস্যা যেটা হয়েছে, যেহেতু হরমুজ প্রণালী দিয়ে 20% টোটাল ওয়ার্ল্ড ডিমান্ডের তেল সরবরাহ হয়ে থাকে, ওখানে যখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, একটা সংকট দেখা দিয়েছে, তাতে স্বাভাবিকভাবে অন্যান্য সোর্সও কিন্তু এটার একটা প্রভাব পড়বে। এটা হচ্ছে মূল সমস্যা। এই জায়গায় আমি যেটা বলতে চাচ্ছি, এই জিনিসগুলোকে সরকারের পক্ষ থেকে আরো স্ট্রংলি মনিটরিং করা উচিত। যেহেতু যুদ্ধটা শুরু হয়েছে গত 7-8 দিন আগে, এবং তার আগেও যেই আমাদের তেলগুলির প্রয়োজন ছিল, আমাদের যে আমদানিকৃত বা সরবরাহ করার জন্য যে এইসব কোম্পানিগুলো আমাদের সাথে কমিটমেন্ট ছিল, ওনারা কিন্তু পাঠিয়ে দিয়েছে 2-1টা জাহাজ, ওখানে জাহাজে লোড করে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য অপেক্ষায় আছে।
যদি বা ইরান থেকে বলা হয়েছে বা বাংলাদেশের জাহাজগুলির জন্য কোনো সমস্যা হবে না। তা আমরাও যেটা মনে করছি, আশা করি আমরা যদি কিচ্ছুতা সাধন করি, একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে, মনিটরিং সিস্টেমের মাধ্যমে যদি এটাকে ডিস্ট্রিবিউশন পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের সংকট হবে না। এটা একটা জিনিস আপনাকে বলে রাখি, বিপিসি করে কি, এই তিনটা যে বিপণন কোম্পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, চট্টগ্রাম ডিপুগুলি থেকে ওনারা তেলগুলি সরবরাহ করে দিনের 12টার পরে। আমাদের পেট্রোল পাম্পের মালিকদের সাথে আমরাও কথা বলেছি, ওনাদের এখানে যে গ্রাহকরা যায়, ওনারা সকাল থেকেই চলে যায়, সবাই গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে বা অপেক্ষা করে। আমাদের বিপিসির প্রতি অনুরোধ, এটাকে যেন আর্লি মর্নিং এ এটাকে সরবরাহ করা হবে, এটাকে বিপিসি কে করতে হবে। বিপিসি এই জায়গায় এখনো পর্যন্ত মান্যতার আমলের সেই সিস্টেমগুলি ফলো করে মানুষের চাহিদার ব্যাপারে কোনো ওনাদের ওই দেখুন কোনো খেয়াল নাই, মানুষ যে কষ্ট পাচ্ছে এটার ব্যাপারে কোনো জ্ঞান নাই। এখন যে নিয়মগুলি ওনারা চালিয়ে আসছে সেই বছরের পর বছর, সেই নিয়মে কিন্তু দিতে যাচ্ছে। দিনের অর্ধেক সময় কিন্তু ওখানে চলে যায় ডিপো থেকে তেলগুলি পাম্পে আসতে। এখন পেট্রোল পাম্পের মালিকরা তখন করবেটা কি? এটা হচ্ছে একটা বড় সমস্যা এই জায়গায়। কিন্তু আমরা এই বিষয়টি আরেকটু আপনার কাছ থেকে শুনতে চাই, আমার কাছে শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় রয়েছে। আমরা এই বিষয় নিয়ে আবার ফেরত আসছি বিপিসির ব্যবস্থাপনা নিয়ে, তবে তার আগে নিচে একটা ছোট্ট বিরতি। দর্শক, আলোচনা করছিলাম জ্বালানি তেলের নিরাপত্তার বিষয় নিয়ে। দর্শক, এ পর্যায়ে নিচে একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহর সঙ্গে। দর্শক, একুশে বিজনেসের অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। যাচ্ছি আলোচনায় আবারও। বিরতিতে যাবার আগে বিপিসির ব্যবস্থাপনা নিয়ে এবং ভুল ত্রুটি নিয়ে আপনি ধরছিলেন। এবার একটু ট্রিকি প্রশ্ন করতে চাই। নতুন সরকার, আমরা সবাই জানি যে নতুন সরকার রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তারা আসলে ক্ষমতার বাইরে ছিল, সেটি বাস্তবতা যে কারণেই হোক। এই মুহূর্তে তাহলে কি নতুন সরকারকে একটু বিপাকে ফেলতেই, ধরেন বিপিসি বলি বা যারই দায় বলি, তাকে একটু বিপাকে ফেলতেই? কারণ যদি মোট চাহিদার একটা বড় অংশ আমি সিঙ্গাপুর বা অন্যান্য সোর্স থেকে আনি, মানে মধ্যপ্রাচ্যের বাইরে থেকে আনি, যেটার সাথে হরমুজ প্রণালী লিঙ্কড না, আবার আমার সরবরাহ খুব বেশি কম না, কিন্তু তারপরেও আমি ডিপোতে তেল দিচ্ছি না বা ব্যবসায়িকদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তেল দিচ্ছি, এই জটিলতাটা সৃষ্টি করছে। এটি কি সরকারকে এক ধরনের বিপাকে ফেলানো ইচ্ছাকৃতভাবে, নাকি দীর্ঘদিন অন্তর্বর্তী সরকার ছিল, রাজনৈতিক সরকার ছিল না, এক ধরনের খামখেয়ালিপনা চলছে? কি মনে করেন? না, এখানে যেটা বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনি সঠিকই বলেছেন, এই সরকার, নতুন সরকার দায়িত্ব নিয়েছেন 2 সপ্তাহ হয়েছে মাত্র। ওনাদেরকে এই সমস্যার জন্য ওনাদেরকে দায়ী করা এটা খুব যৌক্তিক হবে। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সরকার তো মন্ত্রী মহোদয়রা দায়িত্ব নিয়েছে, কিন্তু বিপিসি এবং আমাদের যে মন্ত্রণালয়ে যে কর্মকর্তা কর্মচারীরা আছেন, ওনারা তো আগে যারা ছিলেন ওনারাই আছে, ওনারা তো কিন্তু সবসময় থাকেন। এখন কথা হচ্ছে, একটা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কি করছি, আমি যে জিনিসটা বলতে চেয়েছি, এখানে টোটালি আমাদের জ্বালানি মন্ত্রণালয় একটা, এটা কি বলবো, এটা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, এটা একটা মাফিয়া তন্ত্র চলছে এখানে। এখানে কোনো সুদূর প্রসারী, কোনো কম্প্রিহেন্সিভ ওদের কোনো প্রোগ্রাম নেই এবং এটা লং টাইম কোনো প্ল্যান নেই। আমাদের জ্বালানির ক্ষেত্রে আমরা কিভাবে, আমরা কোনটাকে কিভাবে করব, সমাধা করব, বা দেশের চাহিদা অনুযায়ী কিভাবে কাজ করব, এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। আর যে সিস্টেমগুলি এখানে কাজ করছে, সেই সিস্টেমগুলি সেই মান্দাতার আমলে, সেটা আবারও বলছি। এটা আমরা নিজেও যেহেতু জ্বালানি মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন সময় গিয়ে থাকি, বিভিন্ন জড়িত আছে, কিছু ব্যবসা বাণিজ্য আছে আমাদের, আমরা নিজেরা দেখি এগুলো। এই বিষয়গুলো নিয়ে কোনো সময় কোনো সরকার অতীতে যারা ছিলেন, কোনো সিরিয়াসলি কেউ এটাকে সমাধান করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নেই। আমি নতুন সরকারের প্রতি অনুরোধ করব, অচিরেই জ্বালানি মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে চিন্তা করে এবং এখানে কম্প্রিহেন্সিভ একটা মেজার্স নেওয়া, যেটার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের জ্বালানি মন্ত্রণালয়ের যে সমস্যাগুলি ছিল সেগুলো দূরীভূত হওয়া, এবং যে সিস্টেমে জ্বালানি মন্ত্রণালয় পরিচালনা করা হচ্ছে সেই সিস্টেমগুলোকে দূরীভূত করা। এখানে প্রথম কথা হচ্ছে যে এখানে মাফিয়া তন্ত্রকে এখানে শেষ করতে হবে। জ্বালানি ইম্পোর্টের ক্ষেত্রে আপনি জানেন, বাংলাদেশে ইয়ারলি প্রায় $7 বিলিয়ন থেকে $8 বিলিয়ন আমরা জ্বালানি আমদানি করে থাকি, আমাদের ইলেকট্রিসিটি ছাড়া। সবকিছু মিলিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের ইম্পোর্ট প্রায় $11 বিলিয়নের কাছাকাছি। $11 বিলিয়ন যেখানে বিষয় আছে, তো সেখানে আপনি বুঝতেই পারছেন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা থেকে শুরু করে ফরেন কারেন্সি আমি এখানে ইনভলভ করছি এই ইম্পোর্টে। তো সুতরাং এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি থাকাটা স্বাভাবিক। এই জন্য এই দুর্নীতিটাকে যদি দূরীভূত করতে হয়, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করব, উনি যে নতুন নতুন বেশ কিছু উদ্যোগ নিয়ে অলরেডি সারা ফেলিয়ে দিয়েছে দেশে, সেই ধরনের উদ্যোগ জ্বালানি মন্ত্রণালয়ের ক্ষেত্রে একটি নেওয়ার জন্য এবং যোগ্য একজন ব্যক্তিকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য। এবং আর যে জ্বালানি মন্ত্রণালয়ে যে সচিব পর্যায়ে বলুন, বিপিসি বলুন, জ্বালানি মন্ত্রণালয়ের অন্যান্য যে বাপেক্স বলুন, যেই বিদ্যুৎ যে
ক্ষেত্রে যারা দেখাশোনা করছেন সব জায়গায় যেন যোগ্য লোকদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় এবং এখানে যে সমস্যাগুলি ছিল ওগুলো চুলচারা বিশ্লেষণ করে এগুলির ব্যাপারে অতি সত্বর একটা শক্ত অবস্থান গ্রহণ করার জন্য। জি। না হলে পরে জ্বালানি মন্ত্রণালয় আমাদের এই সমস্যা কিন্তু দূরীভূত হবে না। আমাদের বর্তমানে যে জ্বালানি সংকট আমরা সামনে দেখছি সেই সংকটটাও কিন্তু আমরা বিশেষ করে এই ভালোভাবে আমরা হয়তো হ্যান্ডেল করতে পারবো না। জি, আমি একটু ছোট্ট করে একটা বিষয় জানতে চাই, আপনি খুব ছোট করে একটু উত্তরটা আমি আশা করবো আপনার কাছ থেকে। যে আপনি বলছেন 67 বছর ধরে রিফাইনারির ক্যাপাসিটি বাড়ানোর কোনো কথা হয় নাই। আমরা যতটুকু জানি যে এস আলমকে একটা রিফাইনারি স্ট্যান্ডার্ড রিফাইনারি 2 দেওয়ার কথা ছিল, বটে শেষমেশ সরকার সরে গেছে। মাফিয়াতন্ত্রের কথা বলছিলেন, হলে কি হতো তা জানি না, কিন্তু একটু বোঝার চেষ্টা করতে চাই এই যে রিফাইনারি বাড়ানো, একটু ছোট করে উত্তরটা দেবেন। এই রিফাইনারি বাড়ানো কি খুবই মানে রকেট সায়েন্সের মতো খুবই ব্যয়বহুল প্রকল্প, নাকি এটি একটা নিজস্ব ভ্রান্তির মধ্যে আমরা পড়ে রইলাম? না, এটা অবশ্যই ব্যয়বহুল প্রকল্প, সেটা কোনো কথা নাই। এই ব্যয়বহুল প্রকল্প যদি আমার দেশের জন্য প্রয়োজন হয় সেটা তো সঠিক সময়ে গ্রহণ করতে হবে। আজকে যদি আমরা 5 লক্ষ টন করে করে যদি আমরা অতীতে 4-5 বছরে যদি 5 লক্ষ টন করে করে যদি আমরা ক্যাপাসিটি বাড়াতাম তাহলে হয়তো আমাদের আজকে একসাথে 50 থেকে 55 লক্ষ টনের সেই ডিমান্ডটা আসতো না রিফাইন করার জন্য। জি। কিন্তু এটা তো করি নাই, কেন আমাদের সুদূর প্রসারী কোনো প্ল্যান ছিল না। প্রত্যেকটা সরকার এসছে গিয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে জ্বালানি হচ্ছে একটা দেশের জ্বালানি সিকিউরিটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। জ্বালানির মাধ্যমে দেশের চলমান উন্নয়ন থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আমাদের এক্সপোর্ট অনেক কিছু ডিপেন্ড করে। তো সুতরাং একটা দেশের জ্বালানি হচ্ছে মেইন। জ্বালানি যদি না থাকে তাহলে একটা আধুনিক দেশ হিসেবে টিকে থাকা আমাদের টিকে থাকার জন্য খুব সুবিধা, প্রতিযোগিতা আমি হারাবো। আমি একটু জি। শেষ করতে চাই, শেষের দিকে আছি, এবং শেষের দিকে যে জিনিসটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আগামীকাল নতুন সরকার তারা সংসদে বসতে যাচ্ছে। রাজনৈতিক অনেক আলাপ রয়েছে, কে যাবে কে যাবে না, রাষ্ট্রপতির বক্তব্য সেই বিষয়ে না, কিন্তু প্রায় 2 বছর 6 দিন পরে আমরা আবারও সংসদ অধিবেশন দেখতে যাচ্ছি, এবং সেই সংসদ অধিবেশনে একজন ব্যবসায়ী হিসেবে, অর্থনীতির মানুষ হিসেবে আপনি কি প্রত্যাশা করেন সেটা একটু জানতে চাই। আমরা চিন্তা করছি, আমরা বেশ 13 বছর পরে আমরা নতুন একটা নির্বাচিত সরকার পেয়েছি এবং যেই সরকার ক্ষমতায় এসছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, ওনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের যে চলমান সমস্যাগুলি আছে হয়তো একদিনে এই সমস্যাগুলি সমাধান করা সম্ভব না, যেসব সমস্যাগুলো শর্ট টার্মে সমাধান করা সম্ভব সেগুলোর উদ্যোগ গ্রহণ করা, এবং যেগুলোকে মিড টার্ম এবং লং টার্ম প্ল্যানের মাধ্যমে দেশের ইকোনমিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই সমস্যাগুলি সমাধান করতে হবে। এগুলি সমাধান করার জন্য আমাদের যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন, ওনাদের কি সমস্যা আছে, কি কি ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করলে দেশের ইকোনমিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে নতুন সরকার, সেই দিকে মনোযোগ দিতে হবে। এবং আমরা মনে করি আমাদের নতুন সরকার অনেক আশা নিয়ে আমরা নির্বাচিত করছি এই সরকারকে। সুতরাং এই সরকার আমাদের যে জন আকাঙ্ক্ষা যেটা আছে, ব্যবসায়ীদের যে সমস্যাগুলি নিয়ে আমাদের যে বিষয়গুলি আমরা সবসময় সরকারের কাছে তুলে ধরেছি, সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার উদ্যোগ গ্রহণ করবে। জি, আমি জানতে চাই যে সবচেয়ে বড় বিপদ বা চ্যালেঞ্জ কি দেখেন নতুন সংসদ নতুন সরকারের জন্য? নতুন সরকারের জন্য এখানে চ্যালেঞ্জ তো অনেক কিছু, যেহেতু নতুন সরকার যখন দায়িত্ব নিয়েছে, আপনি দেখেন জ্বালানি সংকট একটা সারা বিশ্বের মধ্যে একটা প্রকট হয়ে দেখা দিয়েছে, এবং এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সবকিছু মিলে এই ইকোনমিতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তো আছে। এবং আমাদের এক্সপোর্ট কিন্তু বেশ কমে গিয়েছে, এক্সপোর্টটাকে অলরেডি আমরা 20% ডেফিসিটে আছি, এবং আমাদের রেভিনিউ কালেকশন কিন্তু কম হচ্ছে। সবকিছু মিলে এগুলিকে কিভাবে আগের গতিতে ফিরিয়ে নিয়ে আসা যায় এবং স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়, সরকারকে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এবং এই সব বিষয়গুলোকে যদি গুরুত্ব দিতে হয়, সেখানে কি কি সমস্যাগুলি আছে, কি কি অবস্টাকেলগুলি আছে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সমাধান করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে, নানা দিক নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহর সাথে। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।